প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনাকে আমি স্বাগত জানাই। বাংলাদেশে একজন রিনাউন্ড পলিটিশিয়ান। তিনি না হয়েও সমাজের অনেকের কথা হচ্ছে যে অন্য আরও ভালো ব্যক্তিরও হয়তো সমাজে ছিলেন, তারা হইতে পারতেন, তিনি রাজনীতিতে ভূমিকা রাখতে পারতেন। কিন্তু আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদের বারের কারণে আমরা হয়তো আরও যোগ্য প্রেসিডেন্ট থেকে বঞ্চিত হলাম। আমাদের প্রথম দাবি হলো সংবিধান সংস্কার করার জন্য আগে যে সংস্কার পরিষদের শপথ, এটা বিএনপিকে নিতে হবে। আজকে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে সংসদে এবং সেটি রাষ্ট্রপতি নির্বাচন। বিগত কয়েকটি সরকারের সময় আমরা দেখেছি একক প্রার্থী ছিল, কোনো ভোটাভুটি ছিল না। এই যে নিশ্চিত পরাজয় জেনেও আপনারা প্রার্থী দিয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোটে জয়লাভ করে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে হয়তো শপথ নেবেন, সেই জায়গায় কী ধরনের গণতান্ত্রিক চর্চা আপনারা শুরু করলেন নিশ্চিত পরাজয় জেনেও? আজকে প্রেসিডেন্ট নির্বাচন হলো এবং মেবি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো ওনাকে আমি স্বাগত জানাই। বাংলাদেশে একজন রিনাউন্ড পলিটিশিয়ান, একটা বড় রাজনৈতিক দল থেকে তিনি প্রেসিডেন্ট হচ্ছেন। যদিও এই ব্যাপারে কথা আছে যে এরকম সরাসরি পলিটিক্যাল লিডার না হয়ে সমাজে আরও অনেক হয়তো গণ্যমান্য ব্যক্তি ছিলেন যারা একটু নিউট্রালি সমাজকে দেখেন, রাষ্ট্রকে দেখেন, তাদের মধ্য থেকে কেউ হইলেও হতে পারতেন। একেবারে সবসময় যে দল থেকে হইতে হবে এমনটিও নয়। আরেকটা নেগেটিভ বা বলা যায় যে দুঃখজনক বিষয় হলো ৭০ অনুচ্ছেদ। জুলাই সনদের অন্যতম কথা ছিল সংবিধান সংস্কার, এবং কথা ছিল ভোটে যারা হা ভোটে জিতবেন তারা প্রথমে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন এবং ১৮০ দিনের ভিতরে এই যে ৭২-এর যে সংবিধান, হাসিনার যে সংবিধান, এই সংবিধানকে, যেটা ম্যাডাম বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমি যদি আবার পাওয়ারে যেতে পারি এই সংবিধান ছুঁড়ে মারব। দুর্ভাগ্য যে ম্যাডামের হাত ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে ম্যাডামই এই দলটাকে বাঁচিয়ে রেখেছে এবং তিনি মোস্ট পপুলার একজন পার্সন ছিলেন। তার মৃত্যুর পরে তার জানাজা এবং দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এটাই প্রমাণ করে তিনি একজন ভালো মানুষ ছিলেন, তিনি ভালো একজন রাজনীতিক ছিলেন। তো বর্তমানে বিএনপি সেই ভালো রাজনীতিককে অনুসরণ করে নাই, করছে না এখন পর্যন্ত, হয়তো করবে সামনে, আমরা আশা করি তারা করবে। কিন্তু মির্জা ফখরুল তো সজ্জন ব্যক্তি, রাজনৈতিক ক্যারিয়ার তার। আপনাদের এখান থেকে যেভাবে বলা হচ্ছিল যে রাজনৈতিক ব্যক্তি না হয়ে হয়তো পেশাজীবী বা অন্য কাউকে আনা যেত, আমরাও এটা বলছি না, সমাজের বিভিন্ন জায়গা থেকে এই কথাগুলো আসছে না। মির্জা ফখরুলের ব্যাপারে তো আমি প্রথমে স্বাগত জানালাম যে উনি প্রেসিডেন্ট হচ্ছেন, ভালো। কিন্তু তিনি না হয়েও সমাজের অনেকের কথা হচ্ছে যে অন্য আরও ভালো ব্যক্তিরও হয়তো সমাজে ছিলেন, তারা হইতে পারতেন, তিনি রাজনীতিতে ভূমিকা রাখতে পারতেন। বিএনপিতে তো লিডারশিপের প্রয়োজন আছে। যাই হোক, বিএনপি ভালো জানে যেটা তারা করেছে, এটা নিয়ে আমার কোনো কথা নেই। কথা হলো বিএনপি সংবিধান সংস্কার করে যদি আজকে নির্বাচনটা দিত, তাহলে হতে পারতো এই নির্বাচনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো। জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট যে প্রার্থী দিয়েছে, বাংলাদেশের ইতিহাসের একজন সেরা মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধের শুরুতে রিভল্ট করেছিলেন, যার নেতৃত্বে বা যে 2-3 জন মিলে মুক্তিযুদ্ধে শুরু করেছিলেন, তাদের অন্যতম, এবং মুক্তিযুদ্ধের উপরে যিনি পিএইচডি করেছেন, তার অনেক বয়স হওয়ার পরে তার থিসিস, তার গবেষণা এখনও অ্যালাইভ আছে। তো তিনি তার মতো একজন তুখোর রাজনীতিবিদ, তুখোর পার্লামেন্টারিয়ান, বর্ষিয়ান রাজনীতিবিদ, তো তিনি হইতে পারতেন যদি ৭০ অনুচ্ছেদ না থাকতো। বিএনপি সাহসটা নিতে পারতো, চ্যালেঞ্জ নিতে পারতো যে ঠিক আছে ৭০ অনুচ্ছেদ যদি সংশোধন হতো তাহলে যে কাউকে ভোট দিতে পারত। এখন যে ভোটের বাধ্যবাধকতা রয়েছে, যে উনিও তো বিএনপিতে ছিলেন এক সময় এবং তার অনেক বক্তব্য অনুরক্ত বিএনপিতে আছে, হতে পারতো যে তিনিও তো নির্বাচিত হয়ে যেতে পারতেন। তারপরে আমাদের জন্য আশার বাণী যে দীর্ঘদিন পর রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে, দুজন প্রার্থী রয়েছে এবং সেখান থেকে মির্জা ফখরুল, সেই নির্বাচনে জামাত এবং দল অত্যন্ত দক্ষতা এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছে। কোনো ওয়াকওভার না দিয়ে নির্বাচনের প্রতি নিশ্চিত যে আমরা হয়তো পাশ করব না, কিন্তু তারপর আমরা প্রার্থী দিয়েছি এবং সবচেয়ে বেস্ট প্রার্থীটা দিয়েছি। কর্নেল আলী আহমদ বীর বিক্রম একাধিকবার মন্ত্রী ছিলেন, বহুবার এমপি ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একান্ত কাছের মানুষ ছিলেন, বেগম জিয়ার কাছের মানুষ ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী, তার ভাই কুকু সাহেব মারা গেছেন, ওনাদেরকে একেবারে নিজের সন্তানের মতো করে দেখতেন। তো সেই ব্যক্তিটাও তো হতে পারতেন, কিন্তু আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদের বারের কারণে
আমরা হয়তো আরও যোগ্য প্রেসিডেন্ট থেকে বঞ্চিত হলাম। সংবিধান সংস্কার নিয়ে আপনাদের অবস্থান জানতে চাই। আপনারা কি এই সংবিধানের সংস্কার চান, নাকি নতুন করে পুরো সংবিধানে লিখিত হবে সেটা চান? এই সংবিধান সংস্কার করতে গেলে এটা নতুনভাবে লেখার প্রয়োজন হইতে পারে, বা কী হইতে পারে। আমাদের প্রথম দাবি হলো সংবিধান সংস্কার করার জন্য আগে যে সংস্কার পরিষদের শপথ, এটা বিএনপিকে নিতে হবে। নিয়ে তার আলোচনা করুক যে এটাই রিরাইট করবে না প্রয়োজনে একবারে সম্পূর্ণ নতুন করে লিখতে হবে, এটা ওই বডি সিদ্ধান্ত নেবে। আমি তো এখান থেকে বাইরে থেকে এটা বলতে পারবো না। আমাদের কথা হলো পার্লামেন্ট মেম্বারদেরকে জনগণ ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে, তাদেরকে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে। পাশ করার আগে এক কথা, তাদের কেউ কেউ বলেছেন হ্যাঁ আমরা এই সময় জুলাই সনদ মেনে নিয়েছে, কারণ না হলে ভোট হইতো না, ভোট না হলে তো আমরা পাওয়ারে আসতে পারতাম না। তাহলে ছলনা, যে জাতির সাথে এরকম প্রকাশ্যে ছলনা করলে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় বহন করে না। জনগণকে এইভাবে আন্ডারমাইন্ড করা, টিজ করা, জনগণকে নিয়ে জনগণকে এরকম এক ধরনের তামাশার বস্তু বানানো, এটা হাসিনা করতো। হেফাজতের এখানে যারা মারা গেছিলো কইছে না না এটা গায়ে লাল রং লাগাইয়া আর শুয়ে পড়ছিল, আর পরে যখন পুলিশ চলে গেছে দৌড় মারছে। কত তামাশা, অথচ কত লোক ওখানে হত্যা হয়েছে, আহত হয়েছে। অধিকার এটা রিপোর্ট দিয়েছিল বলে অধিকারের সেক্রেটারিকে জেলে যেতে হয়েছিল। আমার সাথে একসাথে জেলে ছিল বেচারা, একই রুমে ছিলাম। পরে যে উপদেষ্টা হইলেন আর উনি, সেই অধিকার দেখলাম আজকে রিপোর্ট, আদিলুর রহমান খান সাহেব, সেই অধিকার দেখলাম আজকে রিপোর্ট করছে যে দেশ সেই আগের স্টাইলে চলছে। তাইলে আমরা কি পেলাম? যেই লাও সেই কদু। আমরা কি জুলাই আন্দোলন, আমাদের তরুণেরা কি আন্দোলন করেছিল সেই হাসিনার মতো শাসন পাওয়ার জন্য? তাইলে আমাদের পরিষ্কার বক্তব্য হলো, এই জন্য আমরা লং মার্চ ঘোষণা করেছি। 5 তারিখে চিটাগাং, 19 তারিখে রংপুর, এরকম 4টা লং মার্চ ঘোষণা করা হয়েছে। কেন এত তাড়াতাড়ি লং মার্চে আমরা গেলাম? প্রশ্ন উঠতে পারে। লং মার্চ তো একটা চূড়ান্ত বা বড় ধরনের কর্মসূচি। আমাদের কাছে কোনো অল্টারনেটিভ নাই। গভর্নমেন্টকে তো আমরা ভিতরেও বোঝাচ্ছি, বাইরেও বোঝাচ্ছি। তাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, এমন তো নয় যে দেখা হচ্ছে না, হাত মিলাচ্ছি না, কথা হচ্ছে না। না, আজকেও তো যখন ভোট হচ্ছিল, ভোট দিয়ে রাষ্ট্রপতি মানে যিনি নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, আমাদের 40 তিনি বিরোধী দলের সাথে হ্যান্ডশেক করেছেন সবার সাথে। তো আমরা তো তাদের সাথে কথা বলছি, বোঝাচ্ছি যে আপনারা এটা মেনে নিন, আপনাদের কোনো লস হবে না। তারা মানবে না কেন জানেন? তারা মানবে না হলো তারা হাসিনার মতো অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করতে চায়। যদি কিছু পাওয়ার বিচারপতিদের হাতে চলে যায়, রিস্ক তাকে মন্ত্রীদের ডাকিয়ে বসবে। কিছু পাওয়ার যদি সাংবাদিকদের হাতে চলে যায়, কিছু পাওয়ার যদি পুলিশের হাতে চলে যায়, কিছু পাওয়ার যদি মানবাধিকার হাতে চলে যায়, তো ডাক দিয়ে বসবে।